নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যাকে নিয়ে আমার এই পর্ব, তিনি ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্নেহধন্যা এক নারী, যাকে স্বয়ং নেতাজি নাম দিয়েছিলেন দেশের প্রথম মহিলা গোয়েন্দা বা দ্য ফার্স্ট লেডি স্পাই। হ্যাঁ, অনেকেই হয়তো আপনারা জানেন তিনি ছিলেন নীরা আরিয়া। নীরা আরিয়া এমন একজন অসম সাহসী নারী ছিলেন, যিনি নিজের দেশকে রক্ষা করার জন্য, বিপ্লবী ভাইদের রক্ষা করার জন্য নিজের স্বামীকে পর্যন্ত চরম শাস্তি দেওয়ার আগে দুবার ভাবেননি। শুরু করা যাক। নীরা আরিয়ার জন্ম হয়েছিল পরাধীন ভারতের পটভূমিকায় 1902 সালের 5ই মার্চ। তিনি জন্মেছিলেন উত্তরপ্রদেশের বাগপথে অবস্থিত খেকরা নগরে। তার জন্ম হয়েছিল একটি বিত্তশালী পরিবারে। তার পিতার নাম ছিল শেঠ ছজ্জুমল, যিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। নীরা দেবীর এক ভাইও ছিলেন। দেশের সকল রাজ্যের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকলেও শেঠ ছজ্জুমলের ব্যবসার প্রধান অংশ জুড়ে ছিল কলকাতা। তাই তিনি তার পুত্র এবং কন্যাকে কলকাতায় নিয়ে আসেন এবং সেখানে বিদ্যালয়ে ভর্তি করে দেন। সেই ছোট্ট নীরা যখন থেকে বুঝতে শুরু করেন, তখন থেকেই পরাধীন ভারতমাতার জন্য ওনার মন কাঁদত। উনি বুঝতে পারতেন না নিজের দেশে বাস করে বাইরে থেকে আসা ইংরেজদের শাসন কেন মানতে হবে। ধীরে ধীরে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, মহাত্মা গান্ধীর কথা জানতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের বিভিন্ন মতাদর্শের কথা জানতে জানতে উনি আস্তে আস্তে নেতাজির শেখানো মতাদর্শ অনুসরণ করতে শুরু করেন এবং সিদ্ধান্ত নেন নেতাজির গঠন করা আজাদ হিন্দ ফৌজের দলে তিনি নিজের নাম নথিভুক্ত করবেন। কিন্তু এরই মধ্যে নীরার বাবা ঠিক করেন মেয়ে বড় হচ্ছে, বিয়ের বয়সও হয়ে গেছে। তাই তিনি ইংরেজের অধীনে কাজ করা একজন সিআইডির পুলিশ আধিকারিক শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে নীরা দেবীর বিবাহ দিয়ে দেন। এই বিবাহের ফলে যে অদ্ভুত ঘটনাটি ঘটে তা হল, দুটি বিপরীত মেরুর বাসিন্দা চলে আসেন একই ছাদের নিচে। স্ত্রী যেখানে মন প্রাণ দিয়ে দেশমাতৃকার সেবা করতে বদ্ধপরিকর, সেখানে তাঁরই সিআইডি পুলিশ আধিকারিক স্বামীর কাজই হল দেশের বিপ্লবী সংগঠনগুলির খোঁজ বের করা এবং বিপ্লবীদেরকে ইংরেজদের সামনে উপস্থিত করা। কথায় বলে বিড়াল যেমন মাছের গন্ধ পায়, তখনকার দিনের ইংরেজ পুলিশেরাও নাকি বিপ্লবীদের গন্ধ পেতেন। ফলে যা হওয়ার তাই হল। নীরা দেবীর স্বামী ধীরে ধীরে নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করলেন। তার মনে হতে লাগলো নীরাও বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এরই মাঝে নীরা দেবী নেতাজি সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজে অন্তর্ভুক্ত হলেন, নেতাজির সাথে দেখাও করলেন। সেই সময় আজাদ হিন্দ ফৌজের মধ্যে একটি গোয়েন্দা বিভাগ ছিল, যার প্রধান ছিলেন শ্রী পবিত্র মোহন রায়। তিনি ভাবলেন ইংরেজদের ঘর গৃহস্থালির কাজের জন্য তো মহিলা প্রয়োজন, তাহলে তার গোয়েন্দা বিভাগে শিক্ষা নেওয়া মহিলাদেরই ইংরেজদের ঘরে কাজের জন্য পাঠানো যাক। এই পদক্ষেপের ফলে ইংরেজদের ভেতরকার অনেক খবর, এমনকি অনেক দরকারি নথিও সেই সকল ছদ্মবেশী গোয়েন্দা মহিলারা হাতিয়ে নিতে সক্ষম হন। নীরা আরিয়ার এনে দেওয়া খবরের জন্য অনেক সময় অনেক বিপ্লবীর প্রাণ বেঁচে যায়। নীরা দেবীর বিভিন্ন সাহসী কাজকর্ম দেখে স্বয়ং নেতাজি নীরা দেবীকে প্রথম মহিলা গোয়েন্দা নামে অভিহিত করেন। এদিকে নীরা দেবী দেশের স্বাধীনতার জন্য কাজ করে চলেছেন, অন্যদিকে তার স্বামী নিজের স্ত্রীর প্রতি গোয়েন্দাগিরি করে চলেছেন। এমনই একদিন নীরা দেবীকে অনুসরণ করতে করতে ওনার স্বামী এমন এক গুপ্ত জায়গায় পৌঁছে যান, যেখানে স্বয়ং নেতাজি তার অনুগামীদের সাথে লুকিয়েছিলেন। সুযোগ বুঝে নীরা দেবীর স্বামী নেতাজির প্রতি গুলি ছোড়েন। সৌভাগ্যবশত তা ফসকে যায়। দ্বিতীয়বার যেই পিস্তল তাক করেন নেতাজির দিকে, সাথে সাথে নিজের দলনেতার প্রাণ বাঁচানোর জন্য নীরা দেবী নিজের স্বামীর পেটে ছুরি দিয়ে চরম আঘাত করেন। ঘটনাস্থলেই ওনার স্বামীর মৃত্যু ঘটে। এরপর থেকে নীরা আরিয়ার নাম হয় নীরা নাগকন্যা। 1945 সালের বিতর্কিত প্লেন দুর্ঘটনার পরে আজাদ হিন্দ ফৌজের ওপর থেকে নেতাজির ছত্রছায়া সরে যায়। অনেক বিপ্লবী সংগঠন ইংরেজদের কাছে ধরা পড়ে যায় বা আত্মসমর্পণ করে। তার মধ্যে নীরা দেবীও ছিলেন। যেহেতু নীরা দেবীর ওপর চার্জ ছিল তার নিজের স্বামী একজন ইংরেজ পুলিশ অফিসারকে তিনি খুন করেছিলেন, তাই শাসক দল তাকে নির্বাসন দিল কালা পানিতে, অর্থাৎ আন্দামান নিকোবরের সেই কুখ্যাত জেলে। সেখানে পুলিশ এবং প্রহরীরা নীরা দেবীকে কথার মাধ্যমে সারাক্ষণ উত্ত্যক্ত করত। এইরকমই একদিন এক ইংরেজ অফিসার নীরা দেবীকে জিজ্ঞাসা করে, নেতাজি কোথায়? নীরা দেবী বলেন তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। ইংরেজ শাসক বলে, না, তোমরা কোথাও নেতাজিকে লুকিয়ে রেখেছ। তার উত্তরে নীরা দেবী সগর্বে বলেন, নেতাজির মৃত্যু নেই,
তিনি বুকের বাম পাশে স্পর্শ করে বলেন, সকল ভারতীয় হৃদয়ে নেতাজি সারা জীবন বেঁচে থাকবেন। এই কথা শুনে সেই ইংরেজ এমন রেগে যায় যে একজন শান্ত্রীকে দিয়ে নাকি নীলাদেবীর লেফট ব্রেস্ট কেটে ফেলা হয়। এই সব কিছুই নীলাদেবী জেলে থাকাকালীন নিজে তার ডায়েরিতে লিখে রেখে গেছেন। এরপর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হয়। জেল থেকে মুক্তি পেয়ে নীলাদেবী চলে যান হায়দ্রাবাদে। তিনি বিশ্বাস করতেন তিনি যা করেছেন তা কোনো স্বীকৃতির লোভে নয়, দেশকে ভালোবেসে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। জীবনের শেষ সময়ে তিনি হায়দ্রাবাদে ফুল বিক্রি করে জীবন ধারণ করতেন। সরকারের পক্ষ থেকে তাকে অর্থগত সাহায্য বা পেনশন দেওয়ার কথা জানানো হয়, কিন্তু তিনি তা নিতে অসম্মত হন। 1998 সালের 26শে জুলাই হায়দ্রাবাদের উসমানিয়া হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দ্রাবাদের একজন সাংবাদিক মাঝে মধ্যে নীলাদেবীকে নিয়ে কলাম লিখতেন। নীলাদেবী নিজেও ওনার জীবনের বিভিন্ন ঘটনা, আন্দামানে থাকাকালীন বিভিন্ন অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন, যেগুলো পরবর্তীকালে বই আকারে প্রকাশিত হয়। উসমানিয়া হাসপাতালে 26শে জুলাই ওনার মৃত্যুর পরে যেহেতু ওনার আত্মীয় পরিজন কেউ ছিলেন না, তাই সেই সাংবাদিক নিজের খরচে যথাযোগ্য সম্মানের সঙ্গে নীলাদেবীর শেষকৃত্য সম্পন্ন করেন। সারা জীবন উনি সরকারি কোনো সাহায্য গ্রহণ করেননি, তাই শেষ সময়েও সরকারি কোনো সাহায্য নেওয়া হয়নি। যে মানুষটা নিজের জীবনের সকল শখ-আহ্লাদ, স্বামী সঙ্গ সবকিছু অবলীলায় ত্যাগ করেছিলেন দেশমাতৃকার সেবার জন্য, সেই মানুষটি শেষ সময়ে নিঃশব্দে পঞ্চভূতে বিলীন হয়ে যান। দেশের প্রথম মহিলা গোয়েন্দার জীবন এইভাবেই লোকচক্ষুর অন্তরালে অদৃশ্য হয়ে যায়। নমস্কার। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ। অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ কথা দিলাম আগামীতে এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।